Hello and welcome viewers. অর্থের চাহিদা তত্ত্বে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কোয়ান্টিটি থিওরি অফ মানি, ফিশার এবং কেমব্রিজ ভার্সন। আজকে আমরা আলোচনা করব কেনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি বা কেনসের নগদ পছন্দ তত্ত্ব সম্পর্কে। আগে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা মনে করত যে মানুষ যে টাকা বা অর্থ মানি অর্থনীতিতে ব্যবহার করে তা কেবল লেনদেনের কাজেই ব্যবহৃত হয়, অর্থাৎ পিপল ইউজেস মানি অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ট্রানজাকশন পারপাস অনলি তারা ইউজ করে। কেনস প্রথম একটু অন্যভাবে থিওরিটাকে এক্সপ্লেন করলেন। তিনি বললেন মানুষ অর্থকেও শুধুমাত্র বিনিময়ের মাধ্যম বা লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহার করেন না, অর্থকে তার সম্পদ হিসাবেও ব্যবহার করে। এই বিষয়টা বোঝার জন্য আমরা কেনসের নগদ পছন্দ তত্ত্ব সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি যে অর্থ বা মানি সুদ আর্ন করে, ইন্টারেস্ট আর্ন করে। তাহলে মানুষ নগদ টাকা যদি হাতে ধরে রাখে তাহলে সে সেই সুদ থেকে বঞ্চিত হয়, সুদ বা মুনাফা যেটা পেতে পারতো সেটা থেকে বঞ্চিত হয়। তৎসত্ত্বেও মানুষ কেন নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় সেই বিষয়টাই এই তত্ত্বে আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেনসের মতে মানুষ মূলত তিনটে উদ্দেশ্যে অর্থের চাহিদা করে, অর্থাৎ ডিমান্ড ফর মানি তিনটে মোটিভ অ্যাকর্ডিং টু কেনস। প্রথম হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড, লেনদেন জনিত অর্থের চাহিদা, ট্রানজাকশন মোটিভ। দ্বিতীয় হচ্ছে প্রিকশনারি মোটিভ, অর্থাৎ সতর্কতামূলক অর্থের চাহিদা বা উদ্দেশ্য। আর তৃতীয় হচ্ছে স্পেকুলেটিভ বা ফাটকা জনিত অর্থের চাহিদা। তাহলে মূলত এই তিনটে উদ্দেশ্যে মানুষ নগদ অর্থের চাহিদা করে বা মানুষ ডিমান্ড করে, মানি ডিমান্ড করে। তাহলে এই তিনটে আগে মোটিভ আমরা ক্লিয়ার করে নিই। প্রথম হচ্ছে যে নগদ অর্থ মানুষ চাহিদা করে তার দৈনন্দিন লেনদেনের কাজে ব্যবহার করার জন্য। ধরো কোনো মানুষ তো প্রতিদিন আয় করে না, তাকে একজন কাজ করে, সে মাসের 1 তারিখে বা মাসের শেষে মাইনে পায়, কিন্তু সারা মাস তাকে খরচ করতে হবে। ফলে সেই টাকাটা যাতে সে সারা মাস ধরে খরচ করতে পারে তার জন্য তাকে কি করতে হবে? নগদ অর্থ ধরে রাখতে হবে হাতে। অর্থাৎ এই নগদ অর্থ ধরে রাখার কারণ কি? সে চাল কিনবে, ডাল কিনবে, জামা কিনবে বা কাপড় কিনবে, বিভিন্ন দৈনন্দিন যে লেনদেন সেই লেনদেনের কাজে ব্যবহার করা, এটা একটা উদ্দেশ্য। এটাকে আমরা বলছি ট্রানজাকশন মোটিভ ফর ডিমান্ড, মানি ডিমান্ড। এটা কিসের উপর নির্ভর করে? মূলত তার আয়ের উপর। অর্থাৎ আয় বা ইনকাম লেভেলকে যদি আমরা ওয়াই বলি তাহলে আমরা বলতে পারি ট্রানজাকশন মোটিভটা এলটি ফাংশন অফ ওয়াই। উল্টো দিকে মানুষ সতর্কতা কাজেও কিছু অর্থের চাহিদা করে, অর্থাৎ অনাগত অনিশ্চিত ভবিষ্যতে কবে কি হবে, অসুস্থতা হতে পারে বা যে কোনো আকস্মিক জরুরি প্রয়োজন হতে পারে। তাহলে সে সমস্ত ক্ষেত্রে যে অর্থের চাহিদা, সেই চাহিদাটাকে আমরা বলছি প্রিকশনারি ডিমান্ড ফর মানি বা সতর্কতামূলক অর্থের চাহিদা। এই সতর্কতামূলক অর্থের চাহিদাও নির্ভর করে কার উপর? আয়ের উপর, ইনকাম লেভেলের উপর। অর্থাৎ আমরা প্রিকশনারি ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন অলসো ইনকাম লেভেল। এই যে দুটো মোটিভ পেলাম বা ডিমান্ড পেলাম অর্থের, এই দুটোকে আমরা বলছি অ্যাক্টিভ ব্যালেন্স অ্যাকর্ডিং টু কেনস। এইটা হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্স বা এটাকে আমরা আরো এটার ভিতরে সক্রিয় চাহিদা বা অ্যাক্টিভ ব্যালেন্স। উল্টো দিকে তৃতীয় যে মোটিভ, যেটা আসলে ক্লাসিক্যাল থেকে
একটু ডিফারেন্ট, বৈপ্লবিক বলা যায়, খুব গুরুত্বপূর্ণ অংশ, যে মানুষ নগদ অর্থ বা ক্যাশ মানি ডিমান্ড করে স্পেকুলেটিভ পারপাস বা ফাটকা কারবারের উদ্দেশ্যে। এই ফাটকা কারবারের বিষয়টা বোঝার আগে আমরা একটা তথ্য আগে বুঝে নিই, সেটা হলো বন্ড প্রাইস এবং শেয়ারের, বন্ড প্রাইসের সাথে রেট অফ ইন্টারেস্ট বা বাজারের সুদের হার। নর্মালি আমরা দেখি বন্ড প্রাইসকে যদি বিপি বলি এবং সুদের হারকে যদি আর বলি, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন, বাজারে সুদের হার এবং বন্ডের দামের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখা যায়। তাহলে আমরা লিখতে পারি ভ্যারিজেস 1/r। সুদের হার যদি আর হয় তাহলে আমরা বন্ড প্রাইসকে বলতে পারি যে এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি দাঁড়ায়, যদি বাজারে সুদের হার বাড়ে, বা আমি যদি এইভাবে বলি বন্ড প্রাইস যদি কমে, বাজারে সুদের হার কখন কমবে? যখন বাজারে সুদের হার বাড়বে। আবার যখন বাজারে সুদের হার বা ইন্টারেস্ট কমে যাবে, তখন বন্ড প্রাইস বেড়ে যাবে। এইটাকে আমরা বলছি রিলেশন। এইটার উপর বেস করে এই স্পেকুলেটিভ ডিমান্ডটাকে ব্যাখ্যা করেছেন। কিরকম? তিনি বলছেন যে বাজারে সুদের হার যত কমবে তত বন্ড কি হবে? সুদের হার কমলে বন্ডের প্রাইস বাড়বে, অর্থাৎ বন্ড অনেক দামি হবে। বন্ড যখন দামি হবে তখন মানুষ কি করবে? যে সুদের হার আরো বাড়ছে যদি মনে করে, তাহলে ভবিষ্যতে বন্ড থেকে আমি আমার রিটার্নটা বেশি পাবো, ফলে আমি বেশি বন্ড কিনবো। সুদের হার যত কমবে বন্ড আমি বেশি কিনবো, ফলে নগদ অর্থের চাহিদা কমে যাবে বা ক্যাশ ডিমান্ড আমার কমবে। ফলে আমরা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি এটাকে বলতে পারি কি, বা ফাটকা জনিত অর্থের চাহিদা, এটাকে আমরা বলতে পারি F(r). তাহলে আমরা তিনটে রিলেশন পেলাম। কি কি রিলেশন পেলাম? প্রথমত আমরা পেলাম যে সক্রিয় অর্থের চাহিদা। সক্রিয় অর্থের চাহিদা আমরা কি দেখেছি? এলটি আর এলপি। আর এই দুটোকে আমরা একসাথে যদি বলি L1, তাহলে L1 ডিপেন্ড করছে ইনকাম লেভেলের উপর। উল্টো দিকে নিষ্ক্রিয় অর্থের চাহিদা, এটা আইডিয়াল বা নিষ্ক্রিয় বলা যেতে পারে, যে আইডিয়াল ক্যাশ হোল্ড করবে। এইটাকে আমরা যদি L2 বলি, এলএসটাকে যদি আমি L2 বলি, তাহলে আমার টোটাল মানি ডিমান্ড কি হবে? এই L1 প্লাস L2। এখন L1 ডিপেন্ড করছে ইনকামের উপর, L2 মানে এলএস ডিপেন্ড করছে রেট অফ ইন্টারেস্টের উপর। ফলে আমরা ফাইনালি বলতে পারি যে মানি ডিমান্ড ডিপেন্ড করছে ইনকাম লেভেল এবং রেট অফ ইন্টারেস্টের উপর। তাহলে according to Keynes there are mainly three motives for demand for money, cash demand for money. একটা হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড, একটা প্রিকশনারি ডিমান্ড, আর একটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। এই তিনটে ডিমান্ডের এই হচ্ছে আমরা ইকুয়েশন দিয়ে এটা প্রুভ করতে। এবার আমরা বিষয়টাকে একটা ডায়াগ্রাম x অক্ষ বরাবর আমরা পরিমাপ করছি অর্থের চাহিদা এবং যোগান, মানে ডিমান্ড মানি সাপ্লাই। এই দুটো আমরা x অক্ষ বরাবর পরিমাপ করছি। তাহলে সুদের হারের সাথে আমরা অর্থের চাহিদার কি সম্পর্ক দেখছি? ব্যস্তানুপাতিক। যত সুদের হার বাড়বে এইরকম, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি L, যেটা y এবং r এর উপর নির্ভর করবে। দেখো সুদের হার R1 যখন ছিল তখন স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ছিল L1, সুদের হার কমে L2 হলো, দেখো মানি ডিমান্ড বেড়ে গেল এবং ক্যাশ হোল্ড করা বেড়ে গেল। এইভাবে যত কমতে কমতে দেখো একটা লেভেলের পরে এই যে অংশটা দেখতে পাচ্ছ অনুভূমিক হয়ে গেছে। আমি একটু মোটা করে দিলাম, অনুভূমিক হয়ে গেছে x অক্ষের সাথে। তাহলে এই যে x অক্ষের সাথে আমি একটু মোটা করে দিয়েছি, এই অংশটা দেখো হরাইজন্টাল হয়ে গেছে x অ্যাক্সিসের সাথে। অর্থাৎ সুদের হার কমতে 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 এমন একটা জায়গায় যেতে পারে
যে যার পরে আর সুদের হার কমবে না বলে মনে করা হয়, ধরা হয়, আর এটাকে আমরা বলতে পারি আর মিনিমাম। তাহলে সুদের হার যদি সর্বনিম্ন স্তরে পৌঁছায়, তারপরে মানুষ সুদের হার এতটা কমে গেছে, আর যখন মিনিমাম হবে মানুষ তখন কি মনে করছে যে সুদের হার আর কমবে না। তাহলে যখন আর কমবে তখন বন্ড প্রাইস বেড়েছে, তাহলে বন্ড প্রাইস বেড়ে যাওয়া মানে চড়া দামে পৌঁছে গেছে। মানুষ মনে করছেন যে আর কমবে না সুদের হার বা ইন্টারেস্ট কমবে না, ফলে বন্ড প্রাইস চড়া দামে কেউ আর এখন বন্ড প্রাইস কিনবে না, তাহলে তার ভবিষ্যতে লস হবে, ফলে সে এখন গোটা টাকাটাই ক্যাশ হোল্ড করবে। অর্থাৎ এই অংশটা পুরোটাই ক্যাশ হোল্ড, নগদ টাকা হাতে ধরে রাখবে। অর্থাৎ এই অংশতে মানিটারি পলিসি কোনোভাবে কাজ করবে না। কিরকম, আমি যদি ইকুইলিব্রিয়াম দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। ধরো মানি সাপ্লাই, ইকোনমিতে মানি সাপ্লাই করে কেনস বলেন যে মানিটারি অথরিটি যে মানি সাপ্লাই করে সেই মানি সাপ্লাইটা কারোর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ এক্সোজেনাসলি গিভেন। তাহলে মানি সাপ্লাইটা কি রকম হবে, এখানে আর এখানে যেহেতু আমি মানি সাপ্লাইটা মেজার করছি, চারের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা ভার্টিক্যাল হবে। মানে এইটা হচ্ছে আমার মানি সাপ্লাই। তাহলে মানি সাপ্লাই আর মানি ডিমান্ডে আমরা ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে যাব। মার্কেটের রেট অফ ইন্টারেস্ট R0 ইকুইলিব্রিয়াম E0 পয়েন্ট। মানি সাপ্লাই যদি বাড়ে, মানিটারি পলিসি এক্সপেনশনারি মানিটারি পলিসি অ্যাডপ্ট করা হলো, সম্প্রসারণ, এবং সেক্ষেত্রে দেখো মানিটারি পলিসি যদি অ্যাডপ্ট করা হয়, মানি সাপ্লাই বাড়ে এবং তাহলে কার্ভটা ডান দিকে শিফট করলো এবং ইকুইলিব্রিয়াম পয়েন্ট E0 থেকে E1 হলো, অর্থাৎ সুদের হার দেখো R0 থেকে R1 নেমে এলো। অর্থাৎ মানিটারি পলিসি ফুললি এফেক্ট বা ফুললি বা পার্শিয়ালি এফেক্টিভ হচ্ছে, কার্যকরী হচ্ছে। এই অনুভূমিক অংশে ইকোনমিটা রয়েছে এবং মানি সাপ্লাই এরকম, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা, এবং আর মার্কেটে আর মিনিমাম, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখন আর ই বলছি। তাহলে এবার যদি মানি সাপ্লাই বাড়ায়, there will be no impact on rate of interest। আমরা এই প্রশ্নে তোমাদের একটা জাপানের ঘটনার কথা বলতে পারি, একদম সাম্প্রতিক নয়, তবে পোস্ট কেনশিয়ান এই ঘটনাটা 1990 এর দশকে জাপানে বন্ড এবং শেয়ার মার্কেটে কিন্তু এরকম একটা বাবল বার্স্ট আমরা দেখেছি, যেখানে এই সুদের হার কমছে, ইন্টারেস্ট রেট কমছে, এই অবস্থায় মানিটারি পলিসি ইনএফেক্টিভ হয়ে গেছে। তখন জাপানের যে সেন্ট্রাল ব্যাংক তারা ঠিক করলো যে এই অবস্থা থেকে লিকুইডিটি, এই যে অংশ, এটা কিন্তু বোঝা মনে হচ্ছে ইকোনমি একটা ফাঁদে পড়ে গেছে, এখান থেকে এরকম মানিটারি পলিসি কোনো কাজই করছে না। এই জন্য এটাকে বলা হয়েছে লিকুইডিটি ট্র্যাপ। এই অংশটাকে বলছি যে হরাইজন্টাল যে অংশ, এটাকে বলছে লিকুইডিটি ট্র্যাপ। এখন এই লিকুইডিটি ট্র্যাপের যে গল্প বা উদাহরণটা, বাস্তব উদাহরণটা বলছে আমাদের জাপানে 1990 এর দশকে শেয়ার এবং বন্ড মার্কেটের কিন্তু ইন্টারেস্ট এত কমে গেছিল, বন্ড প্রাইস খুব চড়া হয়ে গেছিল, মানুষ মনে করছিল যে সুদের হার এর থেকে আর কমবে না, ফলে বন্ড প্রাইস আর বাড়বে না, তাহলে বন্ড প্রাইস বরং কমে যাবে, ফলে এখন যদি আমি বন্ড বা শেয়ারে ইনভেস্ট করি তাহলে আমার ফিউচারে লস হবে। ফলে কেউ আর বন্ড শেয়ারে ইনভেস্ট না করে গোটা টাকাটা নগদ ক্যাশ হোল্ড করে বসে আছে। এবার এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এই জাপানিজ গভর্নমেন্ট বা জাপানের সেন্ট্রাল ব্যাংক, মানিটারি অথরিটি, তারা কি করলো, তারা ডিসিশন নিল যে ইন্টারেস্টকে কমাবো। কমাতে 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 প্রায় নিয়ার অ্যাবাউট 0% এর কাছে চলে এলো। তৎসত্ত্বেও জাপানের মানুষজন কিন্তু ধারণা করলো সুদের হার আর কমবে না। তাহলে সুদের হার যদি আর না কমে, তাহলে বন্ডের প্রাইস চড়া হয়ে আছে, তাহলে ইন ফিউচার বন্ডের সুদের হার এবার বাড়বে, সুদের হার যদি বাড়ে তাহলে বন্ড সস্তা হয়ে যাবে, ফলে আমার লস হবে, ফলে কেউ আর বন্ড বা শেয়ারে ইনভেস্ট না করে গোটা টাকাটা নগদে, বালিশের নিচে, আলমারিতে বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। ফলে মার্কেটে ওই লিকুইডিটি ট্র্যাপ অঞ্চলে পড়ে গিয়ে ওই জায়গা থেকে ইকোনমি কিন্তু বেরিয়ে আসতে পারছিল না।
তাহলে 90-এর দশকে জাপান ইকোনমি থেকেও কিন্তু আমরা এর উদাহরণটা দেখতে পাচ্ছি। তাহলে কেইনশিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, যেটা মানি ডিমান্ডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, বিশেষ করে কেইনসের মানি ডিমান্ডের তিনটে মোটিভের মধ্যে থার্ড, যেটা স্পেকুলেটিভ ডিমান্ড, যেটাই সব থেকে বৈপ্লবিক। প্রথম দুটোর সাথে ক্লাসিক্যালের মিল পাবে তোমরা, কিন্তু থার্ড যেটা স্পেকুলেটিভ ডিমান্ড, সেখানে আমরা দেখছি রেট অফ ইন্টারেস্টের সাথে মানি ডিমান্ডের ইনভার্স রিলেশন, ফলে রেট অফ ইন্টারেস্ট ফলো করলে মানি ডিমান্ড কমছে। কিন্তু একটা সার্টেন টাইমের পরে, একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টের পরে এটা কি হচ্ছে, ইন্টারেস্ট পারফেক্টলি ইলাস্টিক হয়ে যাচ্ছে, ফলে রেট অফ ইন্টারেস্ট আর ফল করছে না, মানি ডিমান্ড। এবং এই অংশটাই মনিটারি পলিসি ফুললি ইনএফেক্টিভ বা অকার্যকরী হচ্ছে, ফলে এই অংশটাকে আমরা বলছি একটা ফার বা লিকুইডিটি ট্র্যাপ। তাহলে আশা করি কেইনশিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি কি, লিকুইডিটি ট্র্যাপ কি, অর্থের চাহিদার মোটিভ ইত্যাদি সমস্ত সব ধারণাগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।